পতাকায় প্রতীক চিহ্ন শৈব সন্ন্যাসী সম্প্রদায়ের, কিন্তু শঙ্কর মঠের নয়। অশ্বত্থ গাছটির তলায় সন্ন্যাসীরা ত্রিশূল গেড়ে আসন পেতেছেন। গাছটির গোড়াতে হাতির পিঠের হাওয়ার গদি পেতে তার ওপর মৃগ চর্ম বিছিয়ে বসে আছেন সম্প্রদায়ের প্রধান। পরনে মাত্র বহির্বাস, ঊর্ধ্বাঙ্গ নগ্ন, মুখে দাড়ি গোঁফ, মাথায় বড় বড় চুলগুলি সদ্য স্নানের পর খোলা রয়েছে। সর্বাঙ্গে ভস্ম মাখা শেষ করে সন্ন্যাসী ত্রিপণ্ডক তিলক রচনা করেছেন। গলায় ছোট বড় রুদ্রাক্ষের কয়েকগাছা মালা, রুদ্রাক্ষের মধ্যে ছোট ছোট স্ফটিকগুলি ঝিকমিক করছে। বাহুতে রুদ্রাক্ষের তাগা, শরীরখানি সিংহের মতো, প্রশস্ত পেশি, সবল বক্ষস্থল, ক্ষীণ কটি, আশ্চর্য সবল দুটি বাহু। ডান দিকের বুকের পাশে দীর্ঘ একটি ক্ষত চিহ্ন। ভস্মাচ্ছাদনেও তা ঢাকা পড়েনি। তীক্ষ্ণ দৃষ্টে দেখছিলেন মাধবানন্দ, যেন সন্ধান করছিলেন কিছুর। হঠাৎ সন্ন্যাসী মুখ তুললেন। চোখাচোখি হতেই মাধবানন্দ হাত তুলে অভিবাদন জানালেন, নমো নারায়ণায়। সন্ন্যাসী হাত তুললেন না, শুধু মুখে বললেন, নমো নারায়ণায়। তারপর আবার ত্রিপুণ্ডক রচনায় মন দিলেন। মাধবানন্দ বললেন, অনুমতি হলে বসবো মহারাজ? बैठिए महाराज, सब भूमि है भगवान के, बैठिए। বলেই ডেকে উঠলেন, শিব শম্ভু। মাধবানন্দ বললেন, মহারাজ আসছেন শ্রীক্ষেত্র থেকে এ পথে, তাই প্রশ্ন করছি। পঞ্চকোঠের পথ ছেড়ে এদিকে কোন ক্ষেত্রমুখে চলেছেন? সন্ন্যাসী বারেকের জন্য মুখ তুলে আবার মুখ নামিয়ে বললেন, বঙ্গদেশে নাকি অনেক শক্তিপীঠ আছে শুনেছি, মহাপীঠই ৫-৭টি। আমি স্বপ্নাদিষ্ট হয়েছি এই পীঠগুলি পরিভ্রমণ করবার জন্য। এখানে শুনেছি শ্যামরূপা দেবীর পীঠ ছিল একদা, এদিকে জয়দেব গোস্বামীর সাধন পীঠ, তাই এখানে দুদিন থাকবার বাসনা। মাধবানন্দ বললেন, বঙ্গদেশের অধিষ্ঠাত্রী শক্তি হলেন কালিকা। কালিকা বঙ্গদেশে, কিন্তু শক্তি এখানে এখন নিজেই নিদ্রামগ্ন। এখানকার লোকে বলে, শ্যামা এখন শ্যাম হয়ে অসি ফেলে বাঁশি ধরেছেন। এতটা ঘুরলেন, শক্তির সাক্ষাৎ পেলেন কোথাও? বলতে বলতেই তিনি চকিত হয়ে উঠলেন। সন্ন্যাসীর কয়েকজন অনুচর এসে দাঁড়ালো, চমকে উঠলেন তাদের অভিবাদনের ভঙ্গি দেখে। ঠিক গুরু শিষ্যের অভিবাদন নয়, এ যেন সন্ন্যাধ্যক্ষের প্রতি সৈনিকের অভিবাদন। সন্ন্যাসী বললেন, তামাম হিন্দুস্থানের এই হাল, বঙ্গদেশের লোকেরা তার উপর ভীরু শান্তিবিলাসী। কিছু মনে করো না, এই জাতিটাই চরিত্রভ্রষ্ট জাতি। এরা নাচতে গান গাইতে জানে, তাও ধ্রুপদ থামার নয়, খেমটা। হাসলেন সন্ন্যাসী। মাধবানন্দ বললেন, বাঙালির চরিত্রে অনেক ত্রুটি আছে, তার ধর্মে পর্যন্ত ব্যভিচার ঢুকেছে, কিন্তু এক এক সময় ভাবি প্রকৃতির এ দুর্বলতা কোথায় নেই। এত বড় ছত্রপতি শিবাজী, ভবানীর বরপুত্র, এমন সাধনা, এমন চরিত্র,
তার জীবন জীবনেই শেষ। তার জীবদ্দশাতেই তার পুত্র যুবরাজ সম্ভাজি শিব শম্ভ শিব শম্ভ বলে সন্ন্যাসী ইষ্ট দেবতাকে স্মরণ করে উঠলেন আকস্মাৎ। মাধবানন্দ বললেন, সাক্ষাৎ শিবতুল্য রামদাস স্বামীজির দেওয়া ভগওয়া জেন্দা নিশান, সেই নিশান আজ रहते हो মহারাজ, উসব বাত থাক, পরের চিন্তা ছেড়ে নিজের চিন্তা করো। তারপর হেসে বললেন, মহারাজের দেখি ধর্মচর্চা থেকে রাজনীতির চর্চাতেই আসক্তি বেশি। না না, হেসে মাধবানন্দ বললেন, আমি ভাবছিলাম মহারাজের এ চর্চা ভালো লাগবে। আচ্ছা মহারাজ, আমি উঠলাম। যদি ওপারে শ্যামরূপার পীঠ দর্শনে যান তবে অবশ্যই আমার সঙ্গে আবার সাক্ষাৎ হবে। ওপারে ওইখানেই আমার আশ্রম। নম নারায়ণায়, নম নারায়ণায়। এরা সাধু ছদ্মবেশে মহারাষ্ট্র সৈনিক, গুপ্তচর। মাধবানন্দের মনে এতে বিন্দু মাত্র সন্দেহ ছিল না। ওদিকে দিল্লিতে মুঘল শক্তি পতনোন্মুখ, সিংহাসন অধিকারের কলহে সব হারিয়ে বসে আছে। সুবায় সুবায় সুবাদারেরা, নবাব রাজারা প্রত্যেকেই স্বাধীন হয়ে উঠতে চেষ্টা করছে। ভারতবর্ষের সন্ন্যাসীরা এক বিরাট শক্তি। তারা অবশ্য সে শক্তি দিয়ে কোনো দিন দেশ অধিকার করতে চেষ্টা করেনি, রক্ষা করতেও অগ্রসর হয়নি। তারা ধর্ম ও দেবস্থান এবং মহাভারতের অন্তর্রাজ্য নিয়েই বসে আছে। এবার তারাও চঞ্চল হয়েছে। গোকুলে মাধবানন্দ তার কিছু আভাস পেয়েছেন। এই প্রত্যাশাতেই তিনি শৈব সাধুর ঝান্ডা দেখে এসেছিলেন। যদি তেমন কোনো দূরদৃষ্টি সম্পন্ন সাধুর সাক্ষাৎ পান, কিন্তু সে দূরে থাক। তিনি শঙ্কিত হয়ে উঠেছিলেন, এরা সন্ন্যাসী নয়, সন্ন্যাসীর ছদ্মবেশে মহারাষ্ট্র গুপ্তচর। তিনি মহারাষ্ট্র ভ্রমণ করে এসেছেন। এরা বড় নিষ্ঠুর। ছত্রপতি শিবাজির আদর্শ ভুলে গিয়ে লুণ্ঠনের নেশায় এরা উন্মত্ত হয়ে উঠেছে। ষঢ়ে ষাট্টং সমাচরেত। কৌটিল্যের নীতিকে অবলম্বন করবার সময় ষটকে ষাট্যের দ্বারা পরাভূত করবার কথাই মনে হয়েছিল। নিজেদের ষঠে পরিণত হওয়ার আশঙ্কা তাদের ঘুণাক্ষরেও মনে জাগেনি। আশ্চর্য! সর্বত্রই সেই এক সত্য জীবন, সেই অদৃশ্য অব্যক্ত প্রাণ স্রোতে নিজেকে ব্যক্ত করে মানব জন্মে এসে নিজেকে প্রকাশ করছে অহং বলে। প্রকৃতি ধর্ম থেকে সে উপনীত হয়েছে চরিত্র ধর্মে। ধর্মে কর্মে বাক্যে মর্মে সে ওই চরিত্রকেই প্রকাশ করে। অন্ধ প্রকৃতির যত আক্রোশ ওই চরিত্রের ওপর। চরিত্র ভ্রষ্ট করে প্রবৃত্তি পল্ললে টেনে ফেলা তামসী প্রকৃতির এক নিষ্ঠুর আনন্দ। মহাপ্রভুর প্রেম ধর্মের মধ্যে সে তামসী অনুপ্রবেশ করেছে। রামদাস স্বামীর শিষ্য ভবানীর বরপুত্র ছত্রপতির শক্তি ধর্মের মধ্যেও তার অনুপ্রবেশ কেউ রোধ করতে পারেনি। একটি কেশ প্রমাণ ছিদ্র পেলেই সে তার মধ্যে কাল নাগিনীর মতো প্রবেশ করে ফণা তুলে দাঁড়ায়। উপায়? জীবনের সকল দ্বারকে রুদ্ধ করে তপস্যা করো। সিদ্ধি লাভ করে সেই শক্তি নিয়ে তামসীর সঙ্গে যুদ্ধ করো। ভাবতে ভাবতেই তিনি পথ চলছিলেন। আকস্মাৎ তার চিন্তার সূত্র ছিঁড়ে গেল
অদূরবর্তী একটা কোলাহলের আঘাতে। একজন ঘোড়সওয়ার মহল্লাসে ঘোড়া ছুটিয়ে ধুলো উড়িয়ে চিৎকার করে সমবেত যাত্রীদের ভীত এবং সন্ত্রস্ত করে চলে আসছে। হো, হট যাও, হট যাও, হাররা। তার সঙ্গে মধ্যে মধ্যে অট্ট হাসি হেসে উঠেছে, হা 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 হা। হাসির কারণ কোনো ভয়ার্ত গ্রামবাসী সরে যেতে গিয়ে পড়ে গেছে, অথবা মেয়েদের দল ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাচ্ছে। লোকটা হাতের চাবুক নিয়ে শূন্য মার্গে ঘোরাচ্ছে। লোকটার অদ্ভুত বর্বর চেহারা, বয়স অল্প, যৌবন মদমত্ত, বেশে বাসে উচ্ছৃঙ্খল ধনীপুত্র বলেই মনে হয়। ওহ, রক্তাভ গোল চোখ, থাবড়া নাক, পুরু ঠোঁট, কালো রং। লোকটা যেন বর্বরতার প্রতিমূর্তি। পান চিবোচ্ছে। লোকটা ব্রতও করেনি, দেব দর্শন করতেও আসেনি, এসেছে মেলা দেখতে, সম্ভবত নারী সন্ধানী। হঠাৎ একটা কাণ্ড ঘটে গেল। একজন সন্ন্যাসী পড়ল সামনে, ওই আগন্তুক সন্ন্যাসী সম্প্রদায়ের একজন। বর্বর লোকটা চিৎকার করে উঠল। সন্ন্যাসীটি যেন ইচ্ছে করেই সামনে থেকে সরে গেল না। সওয়ারের আর ঘোড়াটাকে সামলাবার সাধ্য নেই, চাপা পড়ে মরবে। সে কারণেই বর্বর সওয়ারটা এমন চিৎকার করে উঠছে। মুখে মেরে ফেলবার ভয় দেখায় সংসারের ৯২ জন, কিন্তু সত্যই মেরে ফেলা বা হত্যা করা এত সহজ নয়। সে হয়তো একজন পারে, কিন্তু সে একজন অন্তত এ লোকটা নয়। কিন্তু সন্ন্যাসীটি হয়তো সেই একজন। এ জনেরা শুধু মারতেই পারে না, মরতেও পারে, এবং এদের মারতে এলেও এরা মারে না, আত্মরক্ষা করতে পারে। তাই বটে, আশ্চর্য শক্তি এবং কৌশলের সঙ্গে সন্ন্যাসী ঘোড়াটার লাগাম ধরে হ্যাঁচকা টান দিয়ে এমনভাবে ঘুরিয়েছে যে নিজের গতিবেগের সঙ্গে এই বিপরীতমুখী প্রচণ্ড টানের সামঞ্জস্য রাখতে না পেরে পেছনের পা হড়কে ঘোড়াটা গেল পড়ে, এবং বর্বর অশ্বারোহীটাও সশব্দে তার সঙ্গে পড়ে গেল। ঘোড়ার তলায় একটা পা পড়ল চাপা। প্রথমে উঠল একটা হাসি, হো হো হো। দৃশ্যটা সত্যই উপভোগ্য রকমের হাস্যকর। তারপরই কোলাহল উঠল চারিদিকে, চারিদিকে ভিড় জমে গেল। রব উঠল, ছোট সরকার, ছোট সরকার, ইলামবাজারের ছোট সরকার। পর মুহূর্তে ভিড়টা ফাঁকা হয়ে গেল। আরোহীবিহীন ঘোড়াটা ছুটে বেরিয়ে গেল। মাধবানন্দ সেই পথে ভেতরে ঢুকে গেলেন। লোকটা পড়ে পড়েই চিৎকার করছে। যে সন্ন্যাসী তার এ দুর্দশা করেছে সে কিন্তু নেই, কাজ সেরে চলে গেছে। কাতর চিৎকার না ক্রুদ্ধ চিৎকার ঠিক বোঝা যায় না, হয়তো দুই। মাধবানন্দ গিয়ে তার হাত ধরে বললেন, আগে ওঠো, আগে ওঠো, পরে গালাগাল করবে, কোথায় লেগেছে দেখি। উত্তরে কুৎসিত গালিগালাজ দিয়ে উঠল লোকটা। পর মুহূর্তেই থু থু করে থুথু ছিটোতে আরম্ভ করল। মাধবানন্দের মাথার মধ্যে যেন আগুন জ্বলে গেল। ইচ্ছা হলো, কিন্তু সেই ইচ্ছাকে দমন করে তিনি বাইরে এলেন। মনে পড়ে গেল মহাভারতে বর্ণিত মহারাজ নলের কথা। বনবাসী মহারাজ নল একদিন দেখলেন চারিদিকে বনের আগুনের মধ্যে এক নাগ মৃতকল্প হয়ে পড়ে আছে।
নাগের দৃষ্টি দেখে মনে হলো সে তার কাছে যেন করুণা ভিক্ষা চাইছে। নল করুণা পরবশ হয়েই একটা বৃক্ষ শাখার সাহায্যে তাকে তুলে আগুনের গণ্ডির বাইরে নিরাপদ স্থানে রেখে দিয়ে বললেন, যা, চলে যা। নাগ চলে গেল না। সে মুহূর্তে মহারাজ নলকে আক্রমণ করলে। যার যা স্বভাব, এরাই সমাজের বিকৃতির কুৎসিততম প্রকাশ, কূটতম বিস্ফল, সমাজের পথ ধরা জীবনের কৃমিকীট। ক্রোধ দমন করে ঘাটে এসে তিনি নৌকায় চড়লেন। মাঝি লখাইটোম লগি ঠেলে নৌকাটা স্রোতে ভাসিয়ে দিয়ে বললে, ছোট সরকার ঘোড়া চাপা পড়ে মরেছে গোসাই বাবা? না, মরেনি, কিন্তু ছোট সরকার লোকটা কে? বাপরে, অক্রুরদাস সরকার, ইলাম বাজারের বড় গদির মালিকের বেটা। একটা গোটা পাঁঠা সরকারের নস্যি, 3-4 বোতল মদ খেয়ে একটুকুন টলে না, তারই ঘোরসার। গায়ে ক্ষমতাও খুব। এখানকার যত লেঠেল দাঙ্গাবাজ সব বড় সরকারের তনখা খায়। কজনার সঙ্গে ছোট সরকারের খুব ভাব। যত খারাপ কাজের চেলা, নাগা সন্ন্যাসীটা ভালো কাজ করে নাই গোসাই বাবা, অক্রুর সরকার সহজে ছাড়বে না। হাঙ্গামা একটা লাগবেই। ওই ওই বুঝি লাগলো। পিছনে কেন্দুলির চরে মেলার মধ্যে কোলাহল সত্যই প্রবল হয়ে উঠেছে। মুখ ঘুরে ফিরিয়ে বসলেন মাধবানন্দ। দেখলেন ভিড় সরে গেছে একপাশে। বর্বর দর্শন ওই অক্রুর সরকার উঠে দাঁড়িয়ে চিৎকার করছে, কৌন হ্যায় রে হামারা, কৌন হ্যায়? কয়েকজন শক্ত সমর্থ জওয়ানও এসে জন্মেছে তার পাশে। অন্যদিকে সমবেত জনতার মধ্যে রোল উঠেছে, পালা পালা পালা। লখাই বললে, হলো? নাগা সন্ন্যাসীদের হলো? লখাই ওই সন্ন্যাসীদের নাগা সন্ন্যাসী বলে মনে করেছে। লখাই তখনও বলছিল, সরকারের ভয় ডর নাই। আজলগড়ের ফৌজদার সাহেব হাতেমগড়ের হাতেম খাঁয়ের সঙ্গে খুব দহরম মহরম। আঘবপুরের আঘব ঠাকুরের সাথে হাঙ্গামার সময় অনেক সাহায্য করেছিল দাস সরকারেরা। একটা দুটো কেনে, 7 খুন মাপদের। সন্ন্যাসীদের আজ হলো? মাধবানন্দের কপালে সারি সারি চিন্তার বলিরেখা ফুটে উঠল। হাঙ্গামা বাঁধলে? লখাই জানে না, ওই ছোট সরকারও জানে না, ওই সন্ন্যাসীরা প্রত্যেকে নিপুণ যোদ্ধা। শুধু তাই নয়, মহারাষ্ট্র ভ্রমণের সময় আরো অনেক জায়গা তিনি ঘুরেছেন। গোয়াতে গিয়েছিলেন বর্গীদের লুণ্ঠন অভিযানের কিছুদিন পরেই। সেখানে যা শুনে এসেছেন, শুনে নয় দেখেও এসেছেন। এক হতভাগিনীকে দেখে এসেছিলেন। তার বুকের সুধা ভাণ্ড দুটির চিহ্ন মাত্র নাই। সে নগ্ন বক্ষে পথের ধারে বসে ভিক্ষা করছিল। শুনেছিলেন বর্গীরা তাকে শাস্তি দিয়ে গেছে, স্তন দুটি কেটে দিয়েছে। ওরা যদি... একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, চলো, তুমি তাড়াতাড়ি চলো। বেলা বেড়েছে। সূর্যের আলোতে উত্তাপ অনুভূত হচ্ছে। স্রোত পার হয়ে অজয়ের বালি অতিক্রম করে বনভূমি এসে ঢুকলেন।
মঞ্জরি জাতীয় ফুলে মধু বেশি এবং গুণে ও গন্ধে অপেক্ষাকৃত উগ্র। রৌদ্রোত্তাপে এরই মধ্যে মাধ্যি গন্ধের আভাস পাওয়া যাচ্ছে। ভ্রমরগুলি মাতাল হয়েছে, পরস্পরকে তাড়া দিয়ে তাদের ছোটাছুটির আর অন্ত নাই। বনতল আলো ছায়ার টুকরো টুকরো ছাপে ছাপে বিচিত্রিত হয়ে উঠেছে। গাছে চড়ে সাঁওতাল ছেলেমেয়েরা মহুয়া সংগ্রহ করছে, কেউ কেউ কাঠ ভাঙছে। ছোট কয়েকটা ছেলে তিতির খরগোশের সন্ধানে তীর ধনুক হাতে পা টিপে টিপে খুঁজে বেড়াচ্ছে। বনে কোথায় কে গাছ কাটছে। কুড়োলের শব্দ বিচিত্র গতিতে গাছপালার ফাঁক দিয়ে ছুটে গিয়ে দিকে দিকে পর পর প্রতিধ্বনি তুলেই চলেছে। আরো একটু অগ্রসর হয়েই থমকে দাঁড়ালেন তিনি। অদূরে তার আশ্রম। অতি মধুর নারী কণ্ঠের গান শুনতে পাচ্ছেন তিনি। শীত কমলা কুচমণ্ডল ধৃত কুন্তল কলিত ললিত বনমাল জয় জয় দেব হরে। বারেকের জন্য থমকে দাঁড়ালেন তিনি। তারপরই গতি দ্রুততর করলেন। দ্রুত পদে আশ্রমে এসে তার আর বিস্ময়ের অবধি রইল না। একটি যুবতী, একটি কিশোরী দেবতার গৃহের সামনে বসে গান গাইছে। দেখে বুঝতে তার বাকি রইল না যে এরা সেই ন্যাড়ানিড়ি সম্প্রদায়ের বৈষ্ণবী। বেশভূষা দেখে আরও একটু সন্দেহ হয়। সাদা থান কাপড়ের মধ্যে থাকে যে পরিচ্ছন্ন বৈরাগ্য, পরিধান পরিপাট্যে তা বিলাস মনে হচ্ছে। মেয়ে দুটি স্নান করে এসেছে, চুলে কোনো বিন্যাস নেই। এলানো চুল পিঠের ওপর পড়ে আছে, কিন্তু অবিন্যস্ত চুলের মধ্যেও অভ্যস্ত বিন্যাসের শাসন ফুটে রয়েছে, বেশ বুঝতে পারা যাচ্ছে। মুখে শুধু যৌবন ও স্বাস্থ্যের সহজ রূপের সৌন্দর্যই নেই, প্রসাধন মার্জনা ছটাও রয়েছে সেখানে। যুবতীর চোখের কোলে দুটি কালো দাগের আভাস আরও কিছুকে যেন ব্যক্ত করছে। আশ্রমের সকলে যেন সম্মোহিত হয়ে গিয়েছে। কয়েকজন পাঠে রত, তাদের সামনে পুঁথি শুধু খোলাই আছে। তাদের চোখ দুটি বন্ধ হয়ে গেছে। দেবতার ঘরে দেবতার সম্মুখে আসনে বসে কেশবানন্দ ধ্যানে মগ্ন হয়ে রয়েছে, কিন্তু তার কর গণনার আঙুল আর চলছে না। বাসুদেবানন্দ সদ্য ফিরে এসেছে। সে হাত পা ধুচ্ছে এবং গুনগুন করে ওই সুরের সঙ্গে সুর মেলাতে চেষ্টা করছে। শুধু গোপালানন্দ হৃষ্টপুষ্ট শ্যামাঙ্গী গাভী শ্যামলীর পিঠে হাতখানি রেখে চোখ বুজে বিভোর হয়ে গান শুনছে, কারণ গানের তালে তালে তার সর্বাঙ্গে দোলা লাগছে। ঠাকুরের সামনে একখানি শাল পাতার ওপর একটি ছোট ডালায় মনোরম করে সাজানো ভেট নামানো রয়েছে। তার মধ্যে লাল কাঞ্চন ফুলগুলি ঝলমল করছে। এরাই নামিয়ে দিয়েছে তা বুঝতে বাকি থাকে না। মাধবানন্দ নীরবে দেবগৃহের দাওয়ায় উঠে গেলেন, কোনো দিকে ফিরেও তাকালেন না। গান গাইছিল কৃষ্ণদাসী এবং মোহিনী। গাইছিল কৃষ্ণদাসী। মোহিনীর তরুণ স্বরখানি বাতাসের গতির সঙ্গে বনের কচি শালের পল্লবান্দোলনের গতির বেগের মতো মিলে মিশে যাচ্ছিল।
মাধবানন্দকে দেখে দুজনেরই মুখ উজ্জ্বল হয়ে উঠল। মা মেয়ে পরস্পরের মুখের দিকে বারেকের জন্য তাকিয়ে আবার তাকালে নবীন গোস্বামীর দিকে। অপরূপ নবীন গোস্বামী, শুধু রূপই নয়, আরও যেন কি আছে। হাপরের মধ্যে গলা সোনার দীপ্তি, আর হাপরের ফুঁয়ে গনগনে হয়ে জ্বলে ওঠা কয়লার ছটার মধ্যে তফাৎ আছে। এ রূপে ওই গলানো সোনার মতো একটি মহিমা আছে। ওকে দর্শন করতেই তারা এসেছে এখানে। কৃষ্ণদাসী আর মোহিনী কেন্দুলি থেকে নবীন সন্ন্যাসীর মঠ দেখতে এসেছে। তাকে দেখতেই এসেছে। কয় বইলে কি মেলায়, এই কথাটাই মাধবানন্দকে বলতে যাচ্ছিল, কিন্তু ঘোষ হওয়ার আশায় বলা হয়নি। আজকের স্নান পার্বণে রাধা বিনোদজিকে দর্শন করতে তারা প্রতি বৎসরই আসে। অন্যবারে আসার সঙ্গে কিন্তু এবারের আসার একটা পার্থক্য আছে। এবার সকাল সকাল এসেছে, অন্যবার আসে পায়ে হেঁটে দলের সঙ্গে। এবার এসেছে দল বাদ দিয়ে নৌকোয়, সঙ্গে নিয়ে এসেছে ওই কয়কে। মেলা পর্যন্ত এসে কয় আর আসতে রাজি হয়নি। বলেছে, মাজি কয় নেহাতি কয়, বাঘও নয়, হাতিও নয়, ভালো কুত্তাও নয়, বিপদ হলে কয় কয়ের মতোই উড়ে পালাবে। আর পথ চেনাতেও তোমাকে হবে না, তুমি এদেশ তো এদেশ, পুরী বৃন্দাবন ঘেটে এসেছ, আর তোমার কাছে মন্তর তন্তর। তোমার ভয় কি? চলে যাও, দেখে এসো গা সন্ন্যাসীকে, তার আশ্রমকে, তবে বড় কড়া লোক, একটুকুন সাবধান, বুঝেছ? মানে বেশি হাসি কি চোখ টোক। বাধা দিয়ে কৃষ্ণদাসী বলেছিল, বুঝেছি রে মোড়া মুখ পোড়া, তোকে আর মানে বোঝাতে হবে না। বেশি হাসি, হাসি কাঁদি যা করি, তুকও তার মর্ম কি বুঝবি? বেশি হাসি, আমি যেন হাসতেই যাচ্ছি। মেয়েকে নিয়ে চলে এসেছে কৃষ্ণদাসী। নারী চরিত্র বিচিত্র, তারও মধ্যে বিচিত্র কৃষ্ণদাসীদের মতো মেয়েদের চরিত্র। এই নবীন অপরূপ সন্ন্যাসীকে দেখা অবধি কৃষ্ণদাসীর অন্তর আশ্চর্যভাবে উতলা হয়ে উঠেছে। সে উতলা ভাবটি অনেকটা অন্তরের আগুনের আকস্মাৎ জ্বলে ওঠার মতো, কিন্তু কৃষ্ণদাসী জানে তার জীবনের আগুনে আর সে দীপ্তি, সে উত্তাপ নেই যাতে সন্ন্যাসীর মতো সোনা গলে। তবু তাতে গলাতে তার বড় বাসনা, বড় কামনা। কত কল্পনায় সে এ কদিনে করেছে। অজয়ের কোনো দহে, কোনো বিশেষ লগ্নে স্নান করে উঠে বাড়ি এসে বারবার আয়না নিয়ে নিজেকে দেখেছে, কিন্তু যা চেয়েছে তা পায়নি। নিজের জানা মন্ত্রতন্ত্র, জড়িবুটি অতি সঙ্গোপনে ব্যবহার করেও দেখেছে, কিন্তু ফল হয়নি। অবশেষে সে নিজের এই হারানো দীপ্তি ও উত্তাপ খুঁজে পেয়েছে মোহিনীর মধ্যে। এই তো মেয়ের মধ্যে দিয়ে কামনার ধনকে পাওয়ার বাসনা জেগে উঠেছে ধীরে ধীরে। বারবার দিনের মধ্যে শতবার মেয়ের কাছে গল্প করেছে ওই সন্ন্যাসীর। মানুষটি যেন তেজময় মণি, মাটির বুকের মণিতে ছটা আছে, দীপ্তি আছে, এ মণিতে তার সঙ্গে তেজ আছে। মণির সঙ্গে তেজ, সে যে দিন মণির ভগ্নাংশ। এ মণির তেজে আকৃষ্ট হয়ে তার কাছে উড়ে যাবার ব্যগ্র কামনায় তার মনোপতঙ্গের যেন পক্ষোদ্গম হয়েছে।
মনে মনে মনের সঙ্গে অনেক কথা বলে ক্লান্ত হয়েছে। মনের কথা বলবার মানুষ না পেয়ে অবশেষে মেয়েকেই বলেছে। নিজের মনের বিস্ময় মেয়ের মনে সঞ্চারিত করেছে। একদিন বলেনি, দিনে দিনে খানিকটা খানিকটা করে বলেছে। তার মনের রঙে সন্ন্যাসীর আসল রং আরো অনেক গাঢ় হয়েছে। তাই আরো গাঢ়তর হয়ে মেয়ের মনে ছবি এঁকে দিয়েছে। দাস সরকার বলেছিল 1 গুণ, সে তাকে 10 গুণ করে বলেছে। রমন সরকার ওদের বাড়ি ঘরদোরের কথা বলেনি। দাসী মেয়েকে 7 মহলা বাড়ির নিখুঁত বর্ণনা দিয়েছে। হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, কিংখাবে মোড়া, 16 বেহারার পালকি, হাঙর মুখো নৌকো, পাইক বরকন্দাজের হিসেব নিকেশ দিতেও বাকি রাখেনি। সব শেষে উদাস ভাবে আকাশের দিকে চেয়ে ঘাড় নেড়ে বলেছে, সেই সব ছেড়ে চলে এসেছে নবীন গোসাই। মোহিনী শুনে অবাক হয়েছে। দাসী নিজে বলতে বলতে বিস্ময়ে হঠাৎ স্তব্ধ হয়ে গিয়ে বসে নূতন করে ভাবতে শুরু করে দিয়েছে। হাতি ঘোড়া থাকার বিস্ময় তো সংসারে কম নয়, অনেক। রাজার ছেলে রথে যায়, পথে ভিড় জমে, কিন্তু এসব ছেড়ে আসার বিস্ময় তো তার চেয়ে অনেক বেশি। এর সীমা আছে, তার সীমা নেই। দাসী বলতে বলতে এবং মোহিনী শুনতে শুনতে একসঙ্গে কেঁদে ফেলেছিল। আপনা আপনি যেন চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল। কাল সন্ধ্যায় আকস্মাৎ দাসীর মনের বাসনা আগুন হয়ে জ্বলেছে। মধুকৃষ্ণা ত্রয়োদশীর পুণ্য স্নানে কেন্দুলি তারা প্রতি বছরই যায়। তারই আয়োজন করতে করতে হঠাৎ মনে হয়েছে কেন্দুলির ওপারেই তো শ্যামরূপার গড়, ইছাই ঘোষের দেউল। ওখানে গেলেই তো দর্শন মেয়ে নবীন সন্ন্যাসীর। নূতন আশ্রম গড়ছে, কয়তার বিবরণ বলেছে। সেসব তো চোখে দেখা হয়। কয়েক মুহূর্তের জন্য মনের মধ্যে হ্যাঁ না করে দ্বন্দ্ব চলেছিল, মাত্র কয়েকটা মুহূর্ত। তারপরই না শব্দটা মনের দিগ্বলয়ে কোথায় কোন অকুলে নিঃশব্দের মধ্যে হারিয়ে গিয়েছিল। হ্যাঁ ধ্বনিতেই বাকময় হয়ে উঠেছিল অন্তর্লোক। সঙ্গে সঙ্গে ডেকেছিল, মোহিনী। মোহিনী আকাশে তারা দেখছিল, গুনছিল। 1 তারা নাড়া খাড়া, 2 তারা কাপাসের খাড়া, 3 তারা চাষি ভুসি, 4 তারা পাটে বসি, 5 তারা ঘর মোর। মায়ের ডাক শুনে তারা গোনায় ক্ষান্ত দিয়ে ডেকে জিজ্ঞাসা করেছিল, আমাকে ডাকছ? শোন, শিগগির শিগগির। একেবারে সখীর কৌতূহল তার কণ্ঠে। মোহিনীও আহ্লাদী মেয়ে, সেও ছুটে গিয়ে বলেছিল, কি মা? মেয়ের চোখে চোখ রেখে অকারণেই চুপি চুপি দাসী বলেছিল, মোহিনী, কাল কেন্দুলিতে স্নান করে প্রভুকে দর্শন করে অজয় পেরিয়ে শ্যামরূপা যাবি? সেই নবীন গোসাইকে দেখে আসব। নূতন মঠ করেছে, দেখে আসব, যাবি? যেন মেয়ের সম্মতির ওপরেই যাওয়াটা নির্ভর করছে। আর বলে দিতে হয়নি। মোহিনীর মনে দাসীর মনের কথা প্রতিধ্বনি তুলেছিল সঙ্গে সঙ্গে। নবীন গোসাইয়ের মঠে? সত্যি মা, যাবি? হ্যাঁ। তারপরই খুব চুপি চুপি বলেছিল, কিন্তু খবরদার কাউকে বলিস না, বুঝলি? আমরা দলের সঙ্গে যাব না, দুজনাতে যাব শুধু। কয়কে নিয়ে ভোর ভোর নৌকো করে চলে যাব, কেউ জানতে পারবে না।
চানটি করে রাধা বিনোদজিকে পুজো ভেট দিয়ে আড়ে আড়ে চলে যাব। দলবল নিয়ে গেলে হইচই হবে, ভালো করে দর্শন হবে না, দুটো কথা নিবেদন করতে পাবো না, ভালো করে চরণ ছুঁয়ে প্রণাম করতেই দেবে না সবাই। আনন্দের আর পরিসীমা ছিল না মোহিনীর। রাত্রিতে তার ভালো ঘুম হয়নি। বুকের ভেতরটা একটা আশ্চর্য উদ্বেগে অস্থির হয়েছে, কেঁপেছে। চরণ ছুঁয়ে প্রণাম করবে, গোসায় মাথায় হাত রেখে আশীর্বাদ করবে, তখন কেমন হবে তার? কৃষ্ণদাসীর মনে শেষের দিকে একটা শঙ্কা হয়েছিল। অজয় পার হয়ে বনে ঢুকে সে বার দুয়েক থমকে দাঁড়িয়েছিল। রাধা মানে না গোসায়, পরকীয়া মতের ওপর বিরাগ। যদি মোহিনীর সঙ্গে সঙ্গে বলেছিল, দাঁড়ালি যে, চট না কেন? কতবার বলি এত করে দুধ খাস না, আর ওই কোলকে দিন দিন মোটা হচ্ছিস। মেয়ের উৎসাহে তার শঙ্কার অবসন্নতা কেটে গিয়েছে। শঙ্কাতে মানুষকে বড় দুর্বল করে দেয়, অভয়ের চেয়ে বল নাই। অভিনব জলধর সুন্দর ধৃত মন্দর, শ্রীমুখ চন্দ্রচকর, জয় জয় দেবহরে। তব চরণে প্রণতাবয় মিতি ভাবয়, কুরু কুশলং প্রণতেষু জয় জয় দেবহরে। গান গাইতে গাইতে তারা এসে আশ্রমে ঢুকেছিল। ওপার থেকেই ভেট নিয়ে এসেছিল। ওই টগরের স্তবকের মধ্যে কাঞ্চন ফুলের পরন দেওয়া মালা, কিছু মাধবী ফুল, কিছু চিনির মুরগি, কিছু মিষ্টান্ন, তার সঙ্গে একটি ছোট বাটিতে ঘষা চন্দন, অগুরু চন্দন লেপন। কিন্তু কই নবীন গোসাই কই? মাধবানন্দ তখন শ্যামরূপা হয়ে ওপারের মুখে চলেছিলেন। অন্য একজন সন্ন্যাসী এসে বিগ্রহের ঘরের দরজা খুলে দিয়েছিল। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।